নমস্কার, মৌ বলছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি মেকআপের ওপরেই বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে কোনো ডেমনস্ট্রেশন হবে না বা আজকে কিছু আমি প্র্যাকটিক্যালি কিছু করে দেখাবো না, ঠিক আছে? আজকে জাস্ট কটা কথা আমি এখানে বলবো, মেকআপ সম্বন্ধে কটা কথা এখানে বলবো। যারা বিগিনার্স আছো, ধরো আমার এই ভিডিওটা তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে, যেটা হচ্ছে আমি জাস্ট স্টেপগুলো আজকে বলে দেবো, স্টেপ বাই স্টেপ, যে মেকআপের কী কী স্টেপ, টোটাল কতগুলো স্টেপ, কিভাবে স্টেপগুলোকে করতে হয় মোটামুটি পরপর পরপর স্টেপগুলোকে আজকে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, তার আগে দুটো কথা বলে নিই। আমরা কম বেশি মেকআপ কিন্তু এখন মোটামুটি যারা মেকআপ শেখে না তারাও মোটামুটি কিছু অল্প বিস্তর মেকআপ এখন জানো। তো ফোন দেখে, ইউটিউব দেখে নানানভাবে মানুষ কিন্তু এখন অনেক বেশি কিছু জানে আগের থেকে। তো নতুন করে বলার এখানে কিছু নেই, যে যে জিনিসটা শিখছো শেখার কোনো শেষ নেই। অবশ্যই আমি বলবো শেখো, খুবই ভালো কথা, কিন্তু একদম প্রপার ওয়েতে শেখো, মানে যেভাবে নিয়ম সেভাবে শেখো, ঠিক আছে? তাহলে কি হবে, জিনিসটা খারাপও লাগবে না দেখতে, বা ভুল কিছু শিখো না। এই কথাগুলো খুব জানা কিন্তু দরকার। তো এবার আমি পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমরা বেসিক্যালি মেকআপ করি, আমরা যে মেকআপটা করি, মেকআপ করতে কি কি লাগছে প্রথমে আমাদের সেটা আগে জানতে হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা মেকআপটা করার আগে আমি বলে দিই, মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে নেওয়া উচিত। সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। এই তিনটে স্টেপ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। এই তিনটে স্টেপ তুমি করা মানে তোমার স্কিনটাকে তুমি প্রিপারেশন করছো মেকআপের জন্য, মানে মেকআপটা তোমার স্কিনটা ভালোভাবে নেবে, ঠিক আছে? এই গেল একটা পয়েন্ট। সেকেন্ডলি, যখন মেকআপ করবে বা ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করবে, ঠিক আছে, ক্লিনজিং হয়ে গেল বা মেকআপ করার আগে স্কিনটা আমি ভালো করে বলছি, আমি এটা প্রত্যেককেই বলি এবং আমি নিজেও এটা খুব ভালোভাবে করি বাড়িতে। একটু আইস কিউব দিয়ে নিজের স্কিনটাকে ভালো করে খানিকক্ষণ একটু আইস কিউব ডলে নেবে, স্কিনের মধ্যে একটু বরফ দিয়ে নেবে। তাহলে কি হয়, একটু ঠান্ডা বরফ আমাদের স্কিনে আগে যদি আমরা সেটা দিয়ে একটু হালকা মাসাজ করে নিই, মাসাজ বলতে আইস কিউব দিয়ে গোল গোল রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘুরিয়ে, হ্যাঁ, বেশ মিনিট 5, 2 থেকে 5 মিনিট এটা যদি করো, তাহলে তোমাদের স্কিনটা কি হচ্ছে, মেকআপটা স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, ভালো করে বসবে, আর ঘামটা কম হবে, মেকআপটা উঠে আসবে না, ঠিক আছে? যাদের প্রচন্ড ঘাম হয় তাদের জন্য তো, মানে তাদের জন্য তো এটা খুব অব্যর্থ একটা ওষুধ, মানে বার্ন একটা বলতে পারো, যে মানে কি বলবো, এত ভালো এটার একটা রেমেডি, যে মেকআপ করার আগে একটু আইস কিউব দিয়ে নিজের স্কিনটাকে ভালো করে এসে করে নিলে তাহলে কি হয়, মেকআপটা একদম লং টাইম হয়, লং টাইম লাস্টিং করে তোমার স্কিনে, আর ঘামটাও কম হবে। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, বেসিক্যালি মেকআপ অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব প্রবলেম করে দেয়, ওই জন্য সবসময় অয়েলি স্কিনের প্রোডাক্ট দিয়ে আমরা মেকআপ করি, যাদের অয়েলি স্কিন থাকে। তো তাদের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ হয়, যে একটু আইস কিউব দিয়ে আগে নিজের স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নেওয়া, দেন তারপরে মেকআপটা করা। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে আমি বলছি এখানে যেটা, যে স্টেপগুলো বলে দেবো আমি মেকআপের, যে কোন স্টেপের পর কোন কী কী স্টেপ আমাদের মোটামুটি আমরা আসছে। প্রথমত 1 নম্বর, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হতে হবে, আমাদের স্কিনটাকে আগে ক্লিন করে নিতে হবে। আচ্ছা, ক্লিনটা করে নেওয়ার পরে সব স্টেপগুলো একটু মাথায় রাখবে। ধরো সরি, কারোর মুখ ক্লিন করা নেই, তুমি এমন জায়গায় মেকআপ করতে গেছো যেখানে হয়তো ক্লিন করার কোনো অপশন নেই, বা পর্যাপ্ত জল নেই যে কেউ ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবে, তখন কি করবে? মুখ কি ক্লিন না করেই মেকআপটা অ্যাপ্লাই করে দেবে? নিশ্চয়ই না। তখন মেকআপটা করার আগে আমাদের কি করতে হবে, আমাদের সবসময়, যারা মেকআপ আর্টিস্ট আছো সবসময়, যারা বিগিনার্স, তাদের ক্ষেত্রে এটা জেনে রাখা খুব ভালো, যে সবসময় সাথে টিস্যু ক্যারি করবে। টিস্যু, আর হচ্ছে তোমাদের যে ক্লিনজার, ক্লিনজিং মিল্ক বলো, যেগুলো ফোম বেস ক্লিনজার আছে, ফোম টাইপের, হ্যাঁ, সেগুলো অ্যাপ্লাই করে আমরা টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারবো। পর্যাপ্ত জল নেই তো কি করব, ঠিক আছে? তারপরে টোনিং। এই গেল ক্লিনজারের কথা আমি বলে দিলাম। আচ্ছা, ক্লিনজিং করার পরে 2 মিনিটস স্কিনকে টাইম দেবে। যখন ড্রাই হয়ে যাবে, সব স্টেপগুলোর মাঝে মাঝে 2 মিনিটস করে একটু টাইম নেবে, 2 মিনিট করে সময় নিয়ে নেবে
স্কিনটাকে অ্যাবজর্ব হতে দেবে। ধরো ক্লিনজিং করলে, ক্লিনজিংয়ের পরে সেই জলটা ক্লিনজারের ইসে পুরো পরিষ্কার করার পরে স্কিনে আমাদের যে জলটা থাকে সেটা 2 মিনিট একটু শুকোক, একটু ড্রাই হোক স্কিনটা। 2 মিনিট পরে টোনিং করলে, টোনার দিয়ে স্কিনটাকে করলে, আমি বলেছি যারা তুলো দিয়ে করবে তুলোটাকে আগে একটু জলে ভিজিয়ে নিয়ে জলটা চেপে নিয়ে তারপরে তুলোর মধ্যে টোনার দিয়ে সেটাকে ড্যাব 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 করে স্কিনে হালকা হালকা করে, একদম ঘষতে যাবে না, সেইটা একটা করবে। এইভাবে হবে টোনিংটা। কেউ যদি ডাইরেক্ট টোনার অ্যাপ্লাই করে, আমি বলেছি ডাইরেক্ট টোনার অ্যাপ্লাই করলে স্কিনের কোনো ক্ষতি হয় না, সেটা কোনো হার্মফুল না আমাদের ক্ষেত্রে সেটা। তো সেই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, এই গেল টোনিং। তারপরে 2 মিনিট টাইম দিয়ে তারপরে কি করবে? ক্লিনজিং, টোনিং। এবার হবে ময়েশ্চারাইজিং। স্কিনটা ভালো করে ময়েশ্চারাইজার দিয়ে তোমরা প্রিপারেশন করে নেবে। যাদের অয়েলি স্কিন তাদেরকে অয়েলি স্কিনের প্রোডাক্ট দেবে। যাদের নর্মাল টু কম্বিনেশন, নর্মাল টু ড্রাই, যে যেরকম নর্মাল ক্রিম দিয়ে তাদেরটা করবে, বা অল স্কিন টাইপ দিয়ে তাদেরকে স্কিন প্রিপারেশনটা করবে। আচ্ছা, এবার আসছে আমাদের 4th নম্বর স্টেপ হচ্ছে প্রাইমার। তার আগে আমি প্রাইমারের একটু ফাংশনটা বলে দিই যে প্রাইমারের কি কাজ। প্রাইমারের কাজ হচ্ছে আমাদের ধরো কি বলবো, ধরো বাড়ির দেওয়াল, হ্যাঁ বাড়ির দেওয়াল দেখবে, ধরো আমি ইট বালি সিমেন্ট দিয়ে দেওয়ালগুলো তুলে দিলাম, দিয়ে তার উপরে আমি জাস্ট রং করে দেব, তাহলে কিরকম লাগবে দেখতে জিনিসটা? নিশ্চয়ই ভালো লাগবে না। বা তার উপরে এমনি সিমেন্ট টিমেন্ট দিয়ে বালি দিয়ে যেরকম করে একটা প্লাস্টার মতন করে, প্লাস্টারের উপরেই আমি ডাইরেক্ট রং করে দিলাম। সেই ক্ষেত্রে কালারটা যতটা না ফুটবে, দেখবে যদি আমরা দেওয়ালের যে প্রাইমার বা পুট্টি বলে দেওয়ালে যেগুলো মারে, সেইটা মেরে দেওয়ার পরে তার উপরে দেখবে কালারটা করে যখন, ফিনিশিংটা খুব সুন্দর আসে। ঠিক আছে, তার মানে কি হলো, স্কিনে যে ছোট 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 আমাদের ছিদ্র, বা দেওয়ালে দেখবে যে প্রাইমার প্লাস্টার করার পরে ছোট ছোট ছিদ্র থাকে, ডাইরেক্ট তার উপরে কালার করলে ভালো লাগে না জিনিসটা। তো সেখানে যদি আমরা দেওয়ালে যে প্রাইমারগুলো প্রাইমার মারার পরে যখন কালার করে, দেখবে জিনিসটা কতটা ফোটে। তো এই গেল, এই কারণেই আমাদের স্কিনে প্রাইমারটা কিন্তু দেওয়া। প্রাইমারটা দিলে পরে আমাদের স্কিনের যে মেকআপের ফিনিশিংটা খুব ভালোভাবে হয়, ভীষণ ভালোভাবে হয়, স্কিনটা খুব ফ্ললেস লাগে, খুব গ্লো করে। আচ্ছা, তারপরে দেখো অনেকে ইলুমিনেটর দেয়, আজকালকার অনেক প্রফেশনাল যারা খুব হাইফাই রেঞ্জের যারা মেকআপ বুকিং করে, হ্যাঁ আমরা বলবো এখানে রেঞ্জেরও ব্যাপার আছে। তোমাকে যেরকম রেঞ্জ দেবে তুমি সেই রেঞ্জে সেই প্রোডাক্টই তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমার একটা পার্টি মেকআপে 700-800 টাকার পার্টি মেকআপে নিশ্চয়ই তুমি তাদেরকে ইলুমিনেটর দিয়ে, এই ওই দিয়ে, নানানভাবে নানান প্রোডাক্ট দিয়ে নিশ্চয়ই স্কিনটাকে, ওয়াটার বুস্ট ক্রিম আছে আজকাল, নানান ধরনের ক্রিম বেরিয়ে গেছে, তো সেগুলো দিয়ে নিশ্চয়ই প্রিপারেশন করবে না। তো সেগুলোর ক্ষেত্রে একদম সাধারণ আমরা যা যা দিয়ে করে থাকি, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, প্রাইমার। প্রাইমারটা দেবে। প্রাইমারটা দেওয়া হয়ে গেল। এবার কি করবে? প্রাইমারটা দেওয়ার পরে আমাদের তোমার 5 নম্বর স্টেপ আসছে হচ্ছে কালার কারেক্টিং। কালার কারেক্টিং কাকে বলে? কালার কারেক্টিং হচ্ছে বিভিন্ন রকমের, দেখবে একটা কালার হুইল হয়। আমি এর পরের দিনের ভিডিওতে প্র্যাকটিক্যালি জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে আসবো। আজকে জাস্ট আমি বলে দিচ্ছি, যারা একদম বিগিনার্স আছো তাদের ক্ষেত্রে ভিডিওটা শুনলে খুব উপকার হবে, খুব শুনলে খুব কাজে দেবে ভিডিওটা। এবার হচ্ছে কালার কারেক্টিং। দেখবে কিছু কিছু প্যালেট থাকে, বা কিছু কিছু তোমার কি বলবো, হ্যাঁ শ্যাডো প্যালেটই বলা চলে ওগুলোকে, যেটা হচ্ছে কালার কারেক্টিং প্যালেট। কালার কারেক্টিং প্যালেটের মধ্যে দেখবে তোমার ভায়োলেট কালার, ইয়েলো কালার, তারপরে অরেঞ্জ কালার, গ্রিন কালার, হ্যাঁ এরকম অনেক ধরনের কালার থাকে, পিচ কালার। এই কালারগুলো কেন থাকে? এই কালারগুলো থাকে হচ্ছে আমাদের কালার কারেক্টিং এর জন্য। যেরকম কারোর স্কিনে তোমার খুব ফর্সা, তার স্কিনে ব্রাউন ছোট 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 ধরো তোমার ব্রণর দাগ রয়েছে, সেগুলোকে তোমার কালার কারেক্টার দিয়ে কারেক্ট করতে হবে। ঠিক আছে, এবার যার স্কিন টোন যেরকম সেই বুঝে তাকে সেই কালার দিতে হবে। আচ্ছা, এই একটা গেল। আচ্ছা, এইটা হচ্ছে কারেক্টারের কাজ। তাহলে প্রাইমারের পরে হবে এবার স্কিনটা তুমি কারেক্টিং করছো, ঠিক আছে, কালার কারেক্টিং দিয়ে। নেক্সট হচ্ছে তোমার কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কনসিলারটা কি? কনসিলারটা হচ্ছে তোমার স্কিন টোন যেরকম, ধরো কারোর ব্ল্যাক স্কিন টোন, ঠিক আছে, খুব ডার্ক স্কিন টোন, খুবই ডার্ক, তাকে কি করতে হবে? তার মানে ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করবে, তার আগে তাকে একটা কনসিলার দিয়ে তোমাকে স্কিনটাকে কনসিল করতে হবে। তার আগে কালার কারেক্টার দেবে যদি স্কিনে প্রবলেম থাকে কিছু, আন্ডার আইতে, নাকের পাশে,
হ্যাঁ, যেই জায়গাগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক প্যাচেস দেখবে বা ব্রণর দাগ দেখবে, এগুলো দিয়ে তো কালার কারেক্টার দিয়ে করবেই কারেক্টিং। তারপরে কি করবে, তারপরে আবার আমাদের কনসিলার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কনসিলার অ্যাপ্লাই করতে হবে এই কারণে, কারণ যখনই আমরা ডাইরেক্ট ফাউন্ডেশন দিয়ে দেবো না, তাহলে মেকআপটা কালো হয়ে যাবে কিছুক্ষণ পরেই। ঠিক আছে, খুব ভালো করে স্কিন প্রিপারেশন কিন্তু করতে হয়, এত সোজা না বিষয়টা, আবার অতটা জটিলও না বা অতটা কঠিন কিছু না, খুব সহজ বলতে পারো। ভালো করে বুঝে নিলে পরে মেকআপের ব্যাপারটা খুবই সোজা, খালি টেকনিকগুলো জানতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার কি বললাম আমি, যে কনসিলারটা দিয়ে তোমাকে স্কিনটা কনসিল করতে হবে, কারণ মিডিয়াম স্কিন টোন, মানে শ্যামলা গায়ের রং না, মানে শ্যামবর্ণ বলো, হ্যাঁ শ্যামলাই বলো। এবার তার যে কালারের ফাউন্ডেশন তার স্কিনে যাবে, তার থেকে এক টোন আরো ডার্ক বা দু টোন আরো ডার্ক শেড দিয়ে আগে তার স্কিনটাকে ভালো করে কনসিল করে নিতে হয়। ঠিক আছে, অল ওভার ফেস। তারপরে সেটার ওপরে আবার তুমি তাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, যেটা তার স্কিন টোন সেটার থেকে এক টোন ফেয়ার বেশি তাকে অ্যাপ্লাই করবে। আচ্ছা, এই হয়ে গেল তাহলে কারেক্ট। কনসিলারের পরে ফাউন্ডেশন অ্যাপ্লাইটাও বলে দিলাম আমি, যে আগে কনসিলার অ্যাপ্লাই করবে, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। ফাউন্ডেশন যার যেটা টোন, সেই টোনের থেকে এক টোন বেশি ইউজ করবে। ঠিক আছে, এক টোন বেশি ফেয়ার, মানে ধরো কেউ ফেয়ার স্কিন কালার, মিডিয়াম ফেয়ার, তাকেও মিডিয়াম ফেয়ারের থেকে এক টোন বেশি যে ফেয়ারটা সেটাই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই একটা গেল। এবার কি করবে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমরা কি করব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমরা করব হচ্ছে স্কিন হাইলাইটিং। স্কিন হাইলাইটিং সেটাও ফাউন্ডেশন দিয়েই কিন্তু করতে হয়। সেটা কি দিয়ে করব, সেটা আমরা করি হচ্ছে আমাদের এইখানটা, ফোরহেডের এইখানটা, টি জোনের এইখানটা, জাস্ট একটু হাইলাইটিং ফাউন্ডেশন দিয়ে, চোখের নিচ দুটো, ঠিক আছে, নাকের ওপরের বোনটা, এটা করলাম একটু টিকালো লাগার জন্য, বা কারোর নাক যদি খুব লম্বা হয় তাকে অতটা করার প্রয়োজন হয় না, আমাদের এইখানটা করতে হয়, এইখানটা করতে হয়, অনেকে এই জায়গাগুলো করে একটু হাইলাইটিং করে, এই জায়গাগুলো করে। এই গেল হাইলাইটিং এর কাজ। এটাও কিন্তু লিকুইড ফাউন্ডেশন, এটা কিন্তু একটা ফেয়ার টোন, তোমার যেটা স্কিনে যেই ফাউন্ডেশনের টোনটা তোমার গেল, তার থেকে আরও এক টোন বেশি ফেয়ার দিয়ে তুমি হাইলাইটিং করবে। ঠিক আছে, এটা গেল তোমার হাইলাইটিং। এবার হাইলাইটিং এর পরে কি করবে, তুমি স্কিনে আমরা কি অ্যাপ্লাই করব, আমরা পাউডার অ্যাপ্লাই করব। পাউডারটা কি পাউডার, ধরো হচ্ছে পাউডার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ফাউন্ডেশনটা যে আমি আমার স্কিনে পুরো অ্যাপ্লাই করলাম সেটা যাতে উঠে না আসে। সে ফাউন্ডেশন জিনিসটা কেমন, চ্যাপচ্যাপে টাইপের, তো স্কিনের মধ্যে চিটচিটি টাইপের এক ধরনের জিনিস, পুরো তো একদম শুকনো হয় না, তাহলে এবার আমি হাত দিলে তো সেটা উঠেই আসবে। তো সেই জন্য আমরা স্কিনে পাউডার অ্যাপ্লাই করি। পাউডার বিভিন্ন রকমের আছে, যেরকম সেটিং পাউডার আছে, প্রেস পাউডার যেটা কমপ্রেস পাউডার বলে, বা ফেস পাউডার বলে, কম্প্যাক্ট পাউডার বলে, অনেক কিছু নাম আছে। ঠিক আছে, আচ্ছা এই একটা গেলে লুজ পাউডার আছে, বিভিন্ন রকমের পাউডার আছে। তারপরে কি করা যাবে, পুরো মুখে আগে পাউডারটা অ্যাপ্লাই করা হয়ে গেল, মেকআপটা সেট হয়ে যায়, তারপরে আমাদের করতে হয় হচ্ছে ব্লাশ। ব্লাশ হচ্ছে আরেকটা স্টেপ, তারপরের স্টেপ। ব্লাশ করার পরে, সরি, পাউডারটা দেওয়ার পরে তারপরে আগে করতে হবে হচ্ছে তোমাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, পাউডারটা অ্যাপ্লাই করার পরে আগে স্কিনটাকে কন্ট্রোল করে নেবে। যাদের বড় মুখ তাদের ছোট দেখানোর জন্য যেইভাবে কন্ট্রোল করতে হয়, আজকে আমি জাস্ট প্রসিডিওর মানে স্টেপটা বলে দিচ্ছি। প্রসিডিওরগুলো পরের দিন আমি কার কিরকম ফেসে কিরমভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে মেকআপ অ্যাপ্লাই করতে হয়, আমি একটা ডেমনস্ট্রেশন দেবো। আজকে জাস্ট আমি স্টেপগুলো বলে দিচ্ছি, যারা একদম বিগিনার্স আছে তাদের জানার জন্য আমি জাস্ট স্টেপগুলো আজকে এখানে বলে দিলাম। আচ্ছা, এবার কন্ট্রোল করার হচ্ছে যাদের বড় কপাল তাদেরকে ছোট দেখানো, যাদের ছোট কপাল তাদেরকে একটু বড় দেখানো, যাদের মুখটা গোল তাদের মুখটা একটু সরু দেখানোর জন্য, যাদের ডাবল চিন আছে ডাবল চিনটাকে ঢাকার জন্য, এইভাবে আমরা কন্ট্রোলটা অ্যাপ্লাই করি। এই গেল কন্ট্রোলের ফাংশন। কন্ট্রোলের পরে আমরা করব হচ্ছে ব্লাশ, যেটা আমাদের মুখটা একটু পিঙ্কিশ লাগার জন্য আমরা করে থাকি, হালকা একটু গ্লো করে। অনেক ধরনের ব্লাশ থাকে, আবার অনেকে সিম্পল ব্লাশ যেগুলো ইউজ করে, ক্রিম ব্লাশ আছে, পাউডার ব্লাশ আছে। তারপরে হচ্ছে কন্ট্রোলের পরে হচ্ছে ব্লাশ, ব্লাশের পরে আমরা দেবো হচ্ছে হাইলাইটার। এটা মাথায় রাখবে, হাইলাইটারের ফাংশন নিশ্চয়ই তোমরা জানো, যারা মেকআপ জানো না তারাও জানো হাইলাইটারের কি ফাংশন। স্কিন আমাদের ভীষণ গ্লো করে, সেরকমই একটা জিনিস হচ্ছে হাইলাইটার। ঠিক আছে, স্কিন ভীষণ গ্লো করে, এই জায়গাগুলো দেখবে অনেকের খুব গ্লো করে, সেটার ফাংশন হাইলাইটার দিয়েই হয় আর কি, সেটা করা হচ্ছে। তারপরে সবার লাস্ট হচ্ছে আমরা করব হচ্ছে
এবার সব টোটালি মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেল, স্টেপগুলো আমি বলে দিলাম। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের সেটিং স্প্রে। এত কিছু যে আমি আমার মুখে মেকআপ অ্যাপ্লাই করলাম, সেই টোটাল মেকআপটাকে সেট করার জন্য আমার মুখে যাতে উঠে না যায়, ধরো লং টাইমের মেকআপ, ঠিক আছে, 7 ঘন্টা, 8 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, যেরকম কনেরা থাকে, ব্রাইড যারা থাকে, রিসেপশন ব্রাইড থাকে যারা থাকে, তাদের যেরকম একদম লং টাইম রাখতে হয়, প্রায় 12 ঘন্টা 16 ঘন্টা মেকআপ রাখতে হয়, পরের দিন বাসর ফাসর হয়ে যাওয়া অবধিও মেকআপ থাকে। তো সেগুলো তো আলাদা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট দিয়ে সেগুলো হয়, বা অনেক সেগুলোর অনেক প্রসিডিওর আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো মেকআপটাকে সেটিং স্প্রে দিয়ে আমরা সেট করব। টোটাল স্টেপগুলো বলা হয়ে গেল আমার। সবার লাস্ট স্টেপ হচ্ছে সেটিং স্প্রে। এত কিছু যে মুখে আমরা অ্যাপ্লাই করলাম, সেটা আমরা কি দিয়ে ধরে রাখবো? সেটিং স্প্রে হচ্ছে সেটার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, পুরো মুখে স্প্রে করে দিলাম। স্প্রে করে দিয়ে জাস্ট ওটা এবার ড্রাই হতে দেবে। আস্তে আস্তে মেকআপটা পুরো স্কিনে বসে যাবে। এই হচ্ছে মেকআপের মোটামুটি প্রসিডিওরগুলো আমি আজকে বলে দিলাম। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আজকে এখানেই রাখছি। আর আরেকটা কথা, কারোর যদি আমাকে কিছু বলার থাকে, আমার ভিডিও থেকে যদি কারোর কিছু জানার থাকে বা ঠিকমতো বুঝতে না পারো, প্লিজ আমাকে কমেন্টস করবে, তার জন্য কোনো অসুবিধা নেই। আমি বারবার বলছি আমাকে কমেন্টস করো। এর আগে আমার সেলফ মেকআপের ভিডিওটা তোমরা প্রচুর লাইক করেছো, আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য। তো তোমাদের কারোর কোনো অসুবিধা হলে প্লিজ আমাকে একটু কমেন্টস করো, ঠিক আছে। চলো, আসছি।